নমস্কার, ঘরোয়া আলাপের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, সকাল এখন প্রায় 7:30 বাজে। এক কাপ চা নিয়ে একটু বারান্দায় এসে দাঁড়ালাম। সকালবেলা এই বারান্দাটায় দাঁড়াতে ভীষণ ভালো লাগে জানেন। এই চারিদিক সবুজে মোড়া, একটু নীল আকাশ, একটু হালকা রোদ আর হালকা একটু হাওয়া দেয়। এই সকালবেলা বারান্দাটা এসে দাঁড়ালে যেন মনে হয় সকাল সকাল সারাদিনের কাজ করার একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। চারিদিকে সবুজটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে এত ভালো লাগে। বেশি গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, একটু পাখির ডাক, একটু রাস্তায় কুকুর বেড়াল এই দেখা যায়। সবাই এখন ঘরে ঘুমোচ্ছে, তাই ভাবলাম দুপুরে রান্নাটা জোগাড় করে নিই। আজকে বেশি কিছু না, একটু মাংসের ঝোল ভাত করব, তারই সব জোগাড়জান্তি করে রেখেছি। টাংশগুলো ধুয়ে ঠুয়ে রাখলাম। ছেলের জন্য একটু চাল ডাল দিয়ে একটু মাংস দিয়েই বসাবো। ওর জন্য আমি ঘরেতে যা সবজি থাকে সেটা দিয়ে আমি একসাথে বসানোর চেষ্টা করি। মাংসগুলো এখানে একটু কেটে নিয়েছি আর ওর জন্য চাল ডাল ধুয়ে রেখেছি। সব জোগাড় করতে করতেই দেখি ওদিকে ছেলেও উঠে পড়েছে আর ওর বাবাও উঠে পড়েছে। আজকে তাই সকলের জন্যই ব্রেকফাস্টে দুধ, কর্নফ্লেক্স আর ওটস। ছেলের জন্য এখানে আমি প্রেশার কুকারে একটু বসিয়ে নিয়েছি। 1 চামচ তেলেতে সব সবজিগুলো আর মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো একটু সেদ্ধ হয়ে আসলেই ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু নুন টুন দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমাদের মাংসগুলোকে আমি বসিয়ে দিয়েছি একটুখানি কষাতে জল দিয়ে। আমাদের মাংসগুলো আস্তে আস্তে ঢেকে ঢেকে হতে থাকুক, ততক্ষণে ছেলের এদিকেও এটা আমি জোগাড় করে নেব। একটু ঢাকা দিয়ে দিই মাংসটাতে, আস্তে আস্তে এটা হতে থাকুক। অত তো তাড়াহুড়োর কিছু নেই, এদিকে ভাতটাও বসাতে হবে। দেখছেন, ছেলের জন্য আমি এখানে একটুখানি সবজিগুলো যখন সেদ্ধ হয়ে এসছে তখন ধোয়া চাল ডালটা আমি এইটার মধ্যে দিয়ে দিয়েছি। এটাকেও একটু সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে 5-6টা সিটি দিলেই ব্যাস ওর জন্য খাবার তৈরি। একটু নেড়ে নিলাম, একটু পরিমাণ মতো জল দিয়ে দিই, ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। সিটি পড়লেই ওর জন্য ওর খাবার রেডি। এইটাও খুব ভালোবেসে খায়ও জানেন। এই দেখছেন 5-6টা সিটি হয়ে গেছে, ওর জন্য খাবারটা তৈরিও হয়ে গেছে। ওকে যখন খাওয়াবো তখন গরম এটার ওপরে একটুখানি মাখন দিয়ে দেবো। খুব ভালোবেসে খায়ও এই জিনিসটা। এখানে আমাদেরও মাংসটা হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিয়েছি নামানোর সময়, একটু গরম মশলাটাতেই মিশিয়ে নিচ্ছি। আজকে দুপুরে যখন খাওয়া দাওয়া করছিলাম তখন ওর বাবা বলল, আজকে তো রবিবার, চলো বিকেলে কোথাও ঘুরে আসি। তাই এই বৃষ্টি বাদলের দিনে এখানে বোম্বেতে তো প্রচণ্ড বৃষ্টি হয়। এখন যদিও বা কিছুদিনের জন্য বন্ধ, তবে ভরসা নেই, যখন তখন বৃষ্টি নামতে পারে। তাই বললাম বাচ্চাটাকে নিয়ে আর দূরে কোথায় যাব। ভাবলাম কলোনির মধ্যে আমাদের খুব সুন্দর আইয়াপ্পা একটা মন্দির আছে, তাই ওখানেই যাই। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। এখন বিকেল 5টা মতো বাজে। আমি আর ওর বাবা আগেই রেডি হয়ে গেছিলাম, তাই ও ঘুমোচ্ছিল বলে ওকে তখন রেডি করিনি। এখনও উঠে গেছে, ওকে তাই তাড়াতাড়ি একটু রেডি করে নিচ্ছি। ওর জুতো পরতে ওর ভীষণ আপত্তি। ও জুতোটা পরে বুঝতে পারে না যে ও কী করবে, ওটাকে টেনে খুলবে না ওটা পরে কী করতে হয় ও বুঝতে পারে না। কিন্তু যখন ওইটা পরে একটু দাঁড় করিয়ে দেওয়া হয়, একটু প্যাক প্যাক আওয়াজ হয়, তো ওইটাতে মজা পায়। এই যে দেখুন, আপনাদের বলেছিলাম যে ওকে যখন কৃষ্ণ সাজিয়েছি ওকে একটু স্টুডিওতে নিয়ে গিয়ে ফটো তোলাবো। এই যে ফটোগুলো এসে গেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে বলুন তো। চলুন তাহলে বেরিয়ে পড়েছি, একটু মন্দিরের দিকে যাব এবার। ওর বাবা যাচ্ছে স্কুটিটা নিয়ে আসতে, স্কুটি করেই যাব। কলোনির ভিতরেই মন্দিরটা তো। এই যে রাস্তাটা সোজা দেখছেন, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই মন্দিরটা পেয়ে যাব। কলোনির ভিতরে রাস্তা বলে এখান থেকে মন্দির অবধি আসতে স্কুটি করে আসলে তো 2 মিনিটও বোধহয় লাগে না, আর হেঁটে আসলে একটু 5 মিনিট 6 মিনিট হয়তো লাগে। দেখুন, দেখতে দেখতে স্কুটি করে এসছি বলে চট করে পৌঁছেও গেলাম। এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই মন্দিরে ওঠার রাস্তাটা একটু ভাঙাচোরা আছে ঠিকই, তবে শুনছি কলোনি থেকে এটারও নাকি কাজ চলবে, এই রাস্তাটাকেও নাকি হয়তো ঠিক করবে। জানি না এখন সেটার ব্যাপারে, হয়তো পরেও ঠিক করলেও করতে পারে। এখন প্রচণ্ড বৃষ্টি তো, চারিদিকে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। দেখছেন বৃষ্টির জন্য চারিদিকে কি জঙ্গল, চারিদিকে গাছপালাগুলো এতই বেড়ে গেছে যে একটুখানি কিছু পাহাড়টাও দেখা যাচ্ছে না। যখন এখানে জঙ্গল থাকে না, খুব সুন্দর এখান দিয়ে আস্তে করে পাহাড়টা দেখা যায়। এই যে মন্দিরে ঢোকার আমাদের সিঁড়িটা, এটা শুনেছি এশিয়ার নাকি প্রথম আইয়াপ্পা মন্দির। কেরালায় শবরীমালাতে যে আইয়াপ্পা মন্দির আছে, যেখানে অনেক মানুষ অনেক মানসিক করে দুর্গম পাহাড়ের রাস্তা পেরিয়ে আইয়াপ্পা ঠাকুরের কাছে গিয়ে তাদের মানসিক পূরণ করে, সেই আইয়াপ্পা ঠাকুরেরই মন্দির এখানে। মন্দিরে ওঠার রাস্তাটায় দেখছেন চারিদিকে কি জঙ্গল। এত জঙ্গল কিন্তু আগে ছিল না। এখন এই বোম্বেতে এত বৃষ্টি হয় যে এই বৃষ্টিতে গাছপালা প্রচণ্ডভাবে বেড়ে যায়।
দেখুন এখানে মন্দিরের পথে উঠতে গিয়ে দেখছি এই চারিদিক জঙ্গলের মধ্যে হঠাৎ করে কি সুন্দর একটা জংলি ফুল হয়ে রয়েছে। এই দেখুন, দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে দেখাই ফুলটা। দেখছেন কি সুন্দর লাল আর সাদায় ফুলটা হয়ে রয়েছে। এই চারিদিক সবুজের মধ্যে এই লাল সাদা ফুলটা যেন দৃষ্টি আকর্ষণ করছে। দারুণ মিষ্টি দেখতে ফুলটা। দেখুন কথা বলতে বলতে আর চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে মন্দিরের কাছে পৌঁছেও গেলাম। প্রায় 108টা সিঁড়ি পেরিয়ে এই মন্দিরে উঠতে হয়। শুনেছি কেরালায় শবরীমালায় যে আইয়াপ্পা মন্দির আছে সেটা নাকি খুব দুর্গম পাহাড়ি রাস্তা। এখন যদিও বা ওখানে সিঁড়ি করেছে, তবে আগে যারা যেতেন তারা নাকি ওই পাহাড় রাস্তায় কাটা থাকতো, সেই পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হতো। তবে এখানে সেই অবস্থা নয়, এখানে রাস্তাঘাট বা যে সিঁড়িগুলো করা আছে সেগুলো খুব সুন্দর করেই মেনটেন করা। কিন্তু 108টা সিঁড়ি। মন্দিরে ঢুকতে এই প্রদীপটা দেখছেন, পিতলের এত বড় একটা প্রদীপ। কিন্তু এইখানে দেখছি প্রদীপগুলো সবই এই কচ্ছপের পিঠের ওপরে বানানো। সেটার যদিও বা কী তাৎপর্য আমি ঠিক জানি না, তবে এটা জেনে নিতে হবে। এখানে রবিবার ওরা খুব ব্যস্তই ছিল, বুঝতে পারলাম না, কোনো পুজো টুজো ছিল বোধহয়, সেই জন্য আর ডেকে জিজ্ঞেস করতে পারিনি যে এই কচ্ছপের পিঠে প্রদীপটা তাৎপর্য কী। তবে পরে আবার কোনো দিন গেলে তখন নিশ্চয়ই এটা জেনে নেব। এখানে মন্দিরটা এতই পরিষ্কার, এত শান্তি যে ওকেও একটু এখানে ছেড়ে দিয়েছিলাম, ও তাই ঘুরে বেড়াচ্ছে দেখুন। এখানে শুনেছি যে এই আইয়াপ্পা ঠাকুরটি যে সেটা নাকি কার্তিক ঠাকুরেরই আরেকটি রূপ। তবে যে মূর্তিটাকে পুজো করা হয় সেটা নাকি ওনার 7 বছর বয়সের রূপটি। তবে আপনারা যদি সার্চ করে দেখেন যে এই আইয়াপ্পা ঠাকুরের ছবি দেখতে গেলে দেখা যায় অনেক জায়গায় ওনার বাহন সিংহ, আবার কখনো হাতি বা কখনো ঘোড়া। তবে হাতি বা ঘোড়ার কি তাৎপর্য, ওনার বাহন কেন, সেটার ব্যাপারে আমার ঠিক জানা নেই। তবে এখানে খুব সুন্দর করে মন্দিরটাকে সাজিয়ে রেখেছিল। এই দেখুন ঠাকুরের সবে পুজো দিয়েছিল, তো আমাদেরকে ডেকে একটুখানি ফুল আর চন্দন দিয়েছিল। দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখছেন এখানে কি বড় বড় তাল গাছ। এই কাঞ্জুর মার্গে আসার পরে আমরা দেখছি যে এখানে প্রচুর তাল গাছ, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, এখানে ভাদ্র মাসে তাল হয় না, হয় এখানে গরমকালে। এই এপ্রিল মে মাসের দিকে প্রচুর তাল হয়। আমরা এবছর প্রচুর তাল পেয়েছি, খুব ভালো খেতে ছিল তালগুলো, খুব মিষ্টি মিষ্টি তাল হয়েছিল। কিন্তু এখানে ভাদ্র মাসে যে কেন তাল হয় না বলতে পারবো না। এই ভাদ্র মাসে গাছ পুরো ফাঁকা। এখানে দেখুন ওকে একটুখানি চন্দনের ফোঁটা দিয়েছি, ওর সেটা নিয়ে কিছু বুঝতেই পারছে না। যেই না বলেছি যে ওর বাবাও পড়েছে টিপটা, আবার তাড়াতাড়ি ও বাবার দিকে দেখছে যে বাবাও পড়েছে কিনা। এখানে দেখুন ওকে নিয়ে এবার আমরা নেমে যাই। বাবা দেখছেন কোল থেকে কিনা ঘাড়ে উঠে গেছে সোজা বাবার। আবার সেই 108টা সিঁড়ি পেরিয়ে আমাদের নেমে যেতে হবে। মন্দিরটাকে আরেকবার দর্শন করে নিই। চলুন তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।